আসসালামু আলাইকুম। গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন 2025 সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় গাইডেন্স ক্যাডেট কোচিং থেকে 43 জন শিক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতোমধ্যে তাদের ভাইবা পরীক্ষাও সম্পন্ন করেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের ভাইবা অভিজ্ঞতা নিয়ে কথা বলার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার সঙ্গে উপস্থিত আছে গাইডেন্স ক্যাডেট কোচিং এর অন্যতম মেধাবী শিক্ষার্থী অনিদ্র হাওলাদার। অনিদ্র তার ভাইবা পরীক্ষা সম্পন্ন করেছে। আমরা অনিদ্রর ভাইবা পরীক্ষা কেমন হলো এই বিষয় নিয়ে একটু অনিদ্রর কাছ থেকে জানবো। অনিদ্র, কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইবা পরীক্ষা তো শেষ? জি স্যার। ভাইবা পরীক্ষা কেমন হলো? স্যার ভালোই হয়েছে। ভালোই হয়েছে? জি স্যার। আলহামদুলিল্লাহ। তোমার ভাইবা কয় তারিখে ছিল? 9 তারিখে। 9 তারিখে ছিল? ফেব্রুয়ারি 9 তারিখ, তার মানে প্রথম দিন। জি স্যার। ভাইবা শুরু হয়েছে তো 9 তারিখ থেকে? জি স্যার। গুড, ভেরি গুড। তো তোমার ভাইবা তো ভালোই হয়েছে। ওকে, তোমার ভাইবা নিয়ে কি তুমি খুশি? অবশ্যই স্যার। ওকে, ফাইন। তো আমি মূলত আমার কাছে অনেকেই জানতে চায় যে আসলে ভাইবা পরীক্ষা কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয় এই বিষয়টা। তো আমি তোমার কাছ থেকে আমি শুনবো যে তোমাকে আসলে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল। তুমি আমাকে বলো, তুমি ভাইবাতে কখন উপস্থিত হয়েছিল? কখন? স্যার আমার ভাইবার ব্যাচটি ছিল 4টা থেকে 6টার ব্যাচে, মানে 9 তারিখের একেবারে শেষ ইন্ডেক্সটাই আমার ছিল আসলে। একদম লাস্ট ইন্ডেক্স? ইয়েস স্যার। 4টা থেকে 6টা? ইয়েস স্যার। ওকে, ফাইন। তুমি ওখানে উপস্থিত হয়েছিল কয়টায়? আমি একটু আগে প্রিপারেশন নেওয়ার জন্য 3টার দিকে ওখানে পৌঁছেছিলাম। অনেক আর্লি? ইয়েস স্যার। আচ্ছা, ফাইন। গিয়ে কি করতে হলো? প্রথমে আমরা 25 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গেলাম। ওখানে গিয়ে একজন আর্মি অফিসার ছিলেন, ওনাকে আমরা অ্যাডমিট কার্ড দেখালাম। তিনি আমাদের একটা গ্রাউন্ডে নিলেন। গ্রাউন্ডে আমরা একটা ক্যাম্পে বসলাম যেখানে সব গার্ডিয়ানরা ছিলেন। সবাইকে একটা ফুড টোকেন দেওয়া ছিল, মানে ওখানে একটা নাম্বার দেওয়া ছিল, ওই নাম্বার ওয়াইজ সবাইকে ডাকা হবে। এখন নাম্বারটাও আমার লাস্টের দিকেই ছিল, এটা আমি বুঝতে পেরেছি। তাই যেহেতু 4টা থেকে 6টার মধ্যে ছিল, কিন্তু আমার ভাইবাটা আনফরচুনেটলি ওই টাইমের মধ্যে কমপ্লিট হতে পারেনি। আমাকে ডাকতে ডাকতে প্রায় 6:50। 6:50? ইয়েস স্যার। ওকে। অনেকক্ষণ টাইম যাওয়ার পরে যখন আমার নাম্বারটা ফাইনালি ডাকা হলো, আমি প্যারেন্টসদের সাথে গেলাম। 10 জন করে নেওয়া হচ্ছিল, 3 জন মেয়ে এবং 7 জন ছেলে। সামনে একটা বিল্ডিং ছিল যেটার নাম ছিল মৃত্যুঞ্জয় 25। আমরা ওখানে গেলাম, ওখানে অনেকগুলো টেবিল ছিল, টেবিলে বসলাম ফ্যামিলি ওয়াইজ। আচ্ছা, তোমাকে ডাকা হচ্ছে না, এই বিষয়টা নিয়ে কি তোমার মধ্যে টেনশন কাজ করছিল কিনা? নো স্যার। ব্যাপার, আমার তো 6টা পর্যন্ত ভাইবা হওয়ার কথা ছিল, কিন্তু আমার 6টা বেজে গেল, এখনো ডাকা হচ্ছে না। কিন্তু আমি বুঝেছি যে ইটস নট অ্যান ইস্যু অ্যাকচুয়ালি। ওকে, ফাইন। তারপর তুমি ভাইবা বোর্ডের সামনে উপস্থিত হলে? স্যার ভাইবা বোর্ড না স্যার ওটা। ওকে। দেন আমরা বিল্ডিংটা বেশ বড় ছিল, আমরা 5th ফ্লোরে গেলাম। ওখানে 1 মিনিট ওয়েট করলাম। তারপর একজন স্টাফ আমার ওই ফর্মটি নিলেন এবং যেই রুমটি ছিল আমার ভাইবার, সেই রুমে গেলাম। আমি রুমে যাওয়ার পরে আমি বললাম, মে আই কাম ইন স্যার? তিনি বললেন, ইয়েস কাম ইন। আমি যখনই ওই চেয়ারটার সামনে গেলাম, তখনই সে আমাকে একটা মুচকি হাসি দিয়ে বললেন যে, অনিদ্র হাওলাদার রাইট? আমি বললাম, ইয়েস স্যার। আচ্ছা, তোমার ওই মুহূর্তের অনুভূতিটা একটু শুনতে চাই। তোমাকে যখন ভিতরে নিয়ে যাওয়া হলো, তখন কি তোমার মধ্যে আসলে এক ধরনের টেনশন কাজ করছিল কিনা, অথবা তুমি স্বাভাবিক ছিলে? একটু টেনশন তো কাজ করবেই, কারণ অ্যাজ ইট ওয়াজ মাই লাইফস ফার্স্ট ভাইবা। ওকে, তুমি ভিতরে গেলে তোমার নাম ধরে ডাকলো একজন, তাই তো? জি। ভাইবা বোর্ডে কয়জন ছিল? 3 জন ছিলেন, একজন আর্মি অফিসার এন্ড 2 প্রিন্সিপালস অফ ফাইন ক্যাডেট কলেজ। দেন আমি সিটে বসলাম। তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আবার। নেক্সট বললেন, হোয়াট ইজ ইয়োর ফাদার? আমি বললাম আমার বাবা একজন সার্ভিস হোল্ডার। দেন হি আস্কড, ইন হোয়াট টাইপ অফ কোম্পানি ডাজ হি ওয়ার্ক? আমি বললাম, ইট ওয়াজ আ
a construction company. Then একটা খুব শকিং কোশ্চেন করলো তারা নর্মালি বলতে পারতো introduce yourself, but they told it with a twist. They told introduce yourself, but at first you have to bear in mind that we know what you are telling the truth and what's the lie, which has been taught to you with the help of some scripts, from coaching from your parents. So you better not tell those things. You should tell the things that come up to your heart, and you should speak the words from your heart. Then তারা বলল যে এখন তুমি ইন্ট্রোডিউস, মানে মুখস্থ কথা বলবা না, হ্যাঁ। তোমার মন থেকে যেটা আসে তুমি সেটা বলো, তাই জি তো? স্যার। ওকে ফাইন। তো তারপর তুমি বলা শুরু করলে? আমি বলা শুরু করলাম, নর্মাল জিনিসই বললাম, যেমন আমার নাম, আমার প্যারেন্টসরা কি করেন, আমি কোথায় থাকি, আমার ক্লাস, এইসব তো বললাম। কিন্তু শেষে আমি একটা কথা বললাম যেটা থেকে আমার কোশ্চেনটা ইনক্রিজ করছিল। আমি বলেছিলাম যে আই লাভ টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স ইন ইংলিশ অ্যান্ড দিস হেল্পস মি টু আর্ন নলেজ। দেন তারা আস্ক করলেন, আচ্ছা তুমি কেন কথা বলো? আমি বললাম যে to know about life more, I usually talk with people. It helps me to gain my success and know the ups and downs of life. Then তারা বললেন কার সাথে কথা বলো, কোথায় কথা বলো? সবকিছুই বললাম যে আমি গার্ডিয়ানদের সাথে কথা বলতে পারি, আমার ফ্রেন্ডসদের সাথে কথা বলতে পারি, at my home or through mobile phone or at coaching. তারপরে তারা বললেন কিভাবে কথা বলো? আমি বলতে গেলাম, কিন্তু তখনই তারা বললো আচ্ছা ডু ইউ হ্যাভ এনি মোবাইল ফোন? আমি বললাম স্যার আই ডোন্ট হ্যাভ মাই পার্সোনাল মোবাইল ফোন। দেন তারা বললো ডু ইউ হ্যাভ ইনস্টাগ্রাম আইডি, ডু ইউ হ্যাভ ফেসবুক আইডি? সব কিছুর অ্যান্সারই আমি নো দিলাম। পরে তারা বললেন যে ইউ সিম টু বি a little bit out of that world. মানে আমি যেহেতু বললাম যে আমার কোনো অ্যাকাউন্ট নেই, তারা মনে করলেন যে আমি আইটি এক্সপার্ট না। অলরাইট। তারপরে তারা বললেন ডু ইউ ইভেন ইউজ মোবাইল ফোন? আমি বললাম অবভিয়াসলি স্যার আই হ্যাভ টু। দেন তারা বললেন কেন ইউজ করো? আমি বললাম টু গেট সাম মেসেজেস অর টু ব্রাউজ সামথিং থ্রু দ্য ইন্টারনেট, ইন দ্যাট ইউজ। দেন তারা অ্যাকসেপ্ট করলেন। Then they asked, "What's my aim in আচ্ছা life?" তোমাদের কথাগুলো কি ইংলিশে হচ্ছিল? Yes, sir. সব প্রশ্ন ইংলিশে করছিল এবং তুমি উত্তরগুলো ইংলিশে দিচ্ছিলে? Yes, sir. ওকে। Then তারা আমার aim in life জিজ্ঞাসা করলেন, আমি বললাম an honest army officer. Then তারা আবার একটা শকিং কথা বললেন, you want to be an army officer, but honest one. So do you think there are any dishonest army officers in our country? আমি রিপ্লাই দিলাম obviously sir, there are some dishonest army officers in our country. এই কোশ্চেনগুলো মেইনলি আর্মি অফিসারটাই করছিলেন, কিন্তু টু দ্য রাইট যেই প্রিন্সিপালটা ছিলেন তিনিও কিছু কোশ্চেন করছিলেন। তারপরে তিনি আবার জিজ্ঞেস করলেন ডু ইউ নো হাউ টু এডিট ভিডিওস? অ্যাজ আমি বললাম যে মোবাইল ফোন আমি বেশি ইউজ করি না। ওটার অ্যান্সার আমি বললাম আনফর্চুনেটলি স্যার আই ডোন্ট নো হাউ টু এডিট ভিডিওস। দেন তারা আমি লেজার টাইমে কি করি সেটা জানতে চাইলেন। আমি বললাম যে আমি বই পড়তে পারি, খেলাধুলা করি ফ্রেন্ডদের সাথে, এইসব বললাম। তারপরে তারা আমাকে একটা বললেন যে তুমি কি গান গাইতে পারো? আমি বললাম ইয়েস স্যার আই ক্যান ট্রাই। দেন বললেন তুমি কি প্রত্যেক দিন গান শোনো? আমি বললাম নো স্যার বাট মেবি আ ফিউ টাইমস ইন আ উইক। তারপর একটা গান গাইতে বললেন, আমি একটা দেশপ্রেমের গান গাইলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ও আমার দেশের মাটি। এটা শোনার পর তারা বললেন তুমি কি এই টাইপের গান শোনো? আমি একটা অনেস্ট অ্যান্সার দিলাম যে স্যার আমি অ্যাকচুয়ালি ক্যাডেট ভাইবার জন্য এই গানটা মুখস্থ করেছি। সত্য কথা বললেন? ইয়েস স্যার, অ্যান্ড দে ওয়ার প্লিজড উইথ দিস অ্যান্সার। ভেরি গুড। বিকজ ওই টাইপের গান তো আসলে আমরা শুনি না। নেক্সট বললেন আচ্ছা তুমি কি তাহলে বিটিএস এর গান শোনো অর এনি ব্যান্ড সংস, দিস টাইপ অফ কোয়েশ্চেন। অর আধুনিক গান গাইতে পারলেও হবে। আমি একটা নর্মাল গান গাইলাম, গানটা শুনে তারা বললেন বা এইটাই তোমার গলায় মানিয়েছে। কোন গান গেয়েছিলে? লাল শাড়ি। লাল শাড়ি? জি স্যার। আমরাও কিন্তু তোমার কাছ থেকে আজকে গান শুনবো।
ঠিক আছে, এখন না, এটা আমরা শেষে শুনবো। ওকে ফাইন। দেন আমি যেহেতু বলেছিলাম যে আমার হবি প্লেইং ফুটবল, নেক্সট তারা আস্ক করলেন তুমি কোথায় ফুটবল খেলো, কেন খেলো। আমি বললাম যে আমি ফ্রেন্ডদের সাথে আমার মাঠে খেলি, সেক্টরের মাঠে। নেক্সট সে কোনো কারণে জিজ্ঞেস করলেন ডু ইউ প্লে বাস্কেটবল। আমি বললাম ইয়েস স্যার। দেন তারা আস্ক করলো তোমার মাঠে কি বাস্কেটবল কোর্ট আছে যে তুমি খেলো। আমি বললাম যে নো স্যার, দেয়ার ইজন্ট এনি বাস্কেটবল কোর্ট। দেন তারা বললেন তাহলে খেলো কিভাবে। আমি বললাম যে there are some pillars or poles you can say, with the help of those pillars we play basketball. ভাইবা কোশ্চেন আস্ক করতে করতে প্রায় 50 মিনিটস হয়ে গিয়েছিল আমাকে আস্ক করতে। 50 মিনিটস? ইয়েস স্যার। তাহলে তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছে তোমাকে। ইয়েস স্যার। এবং তুমি সকল প্রশ্নের উত্তর কি ঠিকঠাক মতো দিতে পেরেছিলে? স্যার 2টা কোশ্চেন ছাড়া পেরেছিলাম। ভাইভাতে এটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে তুমি সকল প্রশ্নের উত্তর দিতে পারবে ব্যাপারটা এমন নয়। যদি তুমি না পারো সেই ক্ষেত্রে তাদেরকে পোলাইটলি ব্যাপারটা করতে হবে। যাক, আলহামদুলিল্লাহ বেশ ভালোই হচ্ছে ভাইবা। ইয়েস স্যার। তার পরবর্তীতে আমার প্যারেন্টসকে ডাকা হলো। ওকে। আমার দুই পাশে মা এবং বাবা বসলেন। এখন তাদেরকেও কোশ্চেন করা হলো, আমাকেও আবার কোশ্চেন করা হলো কিছু। ফার্স্ট অফ অল আমার বাবাকে কোশ্চেন করা হলো যে সে কি করেন এবং তার কোম্পানিটা কি টাইপের কোম্পানি। এটা হচ্ছে আসলে তারা ম্যাচিং করে নিচ্ছিলেন যে আমার কথা আর আমার বাবার কথা সেম নাকি। আমার বাবাও ওই একই উত্তর। তোমাকেও সেম প্রশ্ন পূর্বে করা হয়েছে, সেই প্রশ্নগুলোই তোমার বাবাকে রিপিট করা হচ্ছে। ওকে, টু চেক ইফ ইট ওয়াজ ভ্যালিড। ওকে। নেক্সট আমার মাকে জিজ্ঞেস করা হলো, আমরা যেহেতু হিন্দু তাই এটা জিজ্ঞেস করা হলো যে আপনি হয়তো সরস্বতী পূজায় ছুটি নাও পেতে পারেন, তাহলে আপনার তো একমাত্র সন্তান, আপনার কি কষ্ট হবে না। এটা আমার মা উত্তর দিলেন যে প্রথম একটু কষ্ট হবে, কিন্তু যখন বুঝবো যে এটা লাইফের একটা পার্ট টু মেক মাই লাইফ বেটার, দেন উই ক্যান কভার আপ উইথ দ্যাট সিচুয়েশন। ওকে। সে বুঝালো। তারপরে তারা কোনো কারণে তারা বুঝলো যে আমি গ্রাম বেশি যাই না। এটা বুঝে তারা বলল যে আমাদের ওখানে তো সুইমিং পুলও আছে আবার পন্ডও আছে, তোমাকে কিন্তু সুইমিং পুলে ফেলে দিতে পারি, পন্ডেও ফেলে দিতে পারি, তোমার শিখতে হবে ভালো পানিতে কেমনে সাঁতার কাটতে হয়, আবার একেবারে ঠান্ডা পানিতেও কিভাবে সাঁতার কাটতে হয়। মানে তারা হচ্ছে বুঝাচ্ছিলেন যে গ্রামের যে এক্সপেরিয়েন্স গুলো আছে এগুলা কিন্তু ক্যাডেট কলেজে ইম্পর্টেন্ট। রাইট। নেক্সট তারা হচ্ছে আমাকে বললেন যে ক্যান ইউ গিভ এনি পুশ আপস। আমি বললাম ইয়েস স্যার। তারা জিজ্ঞেস করলেন কতগুলো, আমি বললাম অ্যারাউন্ড 20। Yes sir. Okay. After that I gave like 7 push-ups and they stopped me and told okay you can sit. তুমি কি পুশ-আপটাকে আগে থেকেই চর্চা করে গিয়েছিলে কিনা? Yes sir. Okay. তারপর নেক্সট আমি কিছু আমার সার্টিফিকেট নিয়ে গিয়েছিলাম যেটা আমি স্কুল থেকে অ্যাচিভ করেছি। তারপরে তারা জিজ্ঞেস করলেন যে ক্যান ইউ রিসাইট পোয়েমস। আমি বললাম ইয়েস স্যার। কিন্তু তারা পোয়েম জিজ্ঞেস করলেন না, তারা হচ্ছে বললেন ডু ইউ হ্যাভ এনি সার্টিফিকেটস অফ পোয়েমস। আমি বললাম ইয়েস স্যার। বিসাইডস পোয়েমস আই অলসো হ্যাভ দ্য সার্টিফিকেটস অফ আর্ট কম্পিটিশন অর ডিবেট কম্পিটিশন। আমি হচ্ছে তাদেরকে দেখালাম, তারা ওটায় অনেক খুশি হলেন এবং বললেন যে আমার মনে হয় ওর কাছ থেকে কবিতা শোনার ইচ্ছা আছে। তোমার সকল সার্টিফিকেটস গুলো তুমি নিয়ে গিয়েছিলে? ইয়েস স্যার। তাই তো? এবং তোমার যে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে রিকোয়ার্ড যে ডকুমেন্টস গুলো, এগুলো থেকে কি ওই ডকুমেন্টস গুলো আলাদা রেখেছিলে নাকি একত্রেই রেখেছিলে? মানে একটা ফাইলের মধ্যে 2টা সেকশন ছিল, একটার মধ্যে হচ্ছে আমার ডকুমেন্টস আর একটা ওই সার্টিফিকেট গুলো। ওকে। নেক্সট তারা হচ্ছে আমাদের বাংলা বইতে যে পাকাপাকি কবিতাটা আছে সেটা আমাকে দেখেই রিসাইট করতে বললেন। আমি রিসাইট করলাম। তারপরে হচ্ছে তারা বললেন যে সঙ্গীত সম্পর্কে 4টি বাক্য লিখো। একটা পেপার দিলেন, আমি লিখলাম। তারা আই গেস মেইনলি হ্যান্ডরাইটিং চেক করছিলেন cause they didn't really read those sentences. এরকম ভাবে দেখে নাই, জাস্ট তোমাকে লিখতে বললো। ওকে। নেক্সট আমার বাবা মার কাছে আবার ফিরে আসলেন।
আসলে তাদেরকে হচ্ছে বারবারই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছিল যে আপনার একমাত্র সন্তান, আপনি থাকতে পারবেন তো। বাট মাই প্যারেন্টস ওয়ার স্ট্রিক্ট লাইক দ্যাট। তারা একেবারে জোর কণ্ঠে বললেন যে আমি দিব, আমার ছেলের ফিউচারের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এই জন্য তারা বেশি কোশ্চেন করেননি। লাস্টের দিকে হচ্ছে তারা বললেন ওর ভাইবাটি ভালোই হয়েছে। তারাই বলছিলেন, একে অপরকে বলছিলেন, তাই তো? প্যারেন্টসদেরকেও বলছিলেন যে ওর ভাইবাটি ভালো হয়েছে, সবকিছু যদি ঠিকঠাক থাকে ওকে আমরা নিতে পারি। মানে মেডিকেল যদি কোনো প্রবলেম না হয় ইয়েস স্যার, তাহলে ওকে আমরা নিতে পারি, আমাদের কোনো সমস্যা নেই। ওকে, তোমাকে কি কোনো চয়েস জিজ্ঞেস করা হয়েছিল কিনা, যে কোন ক্যাডেট তুমি ফার্স্ট চয়েস দিয়েছো? ইয়েস স্যার, জিজ্ঞেস করা হয়েছিল। আমি বলেছি মির্জাপুর ক্যাডেট কলেজ, অবভিয়াসলি ফার্স্ট চয়েস। ওকে, আমি ওটা বলার পরে সে আবার জোক করে বললেন যে আমি যদি তোমার ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট হই তোমার কিন্তু খবর আছে। আর্মি অফিসার বলেছিলেন। কারণ এখানে হচ্ছে তারা অনেক কর্ডিয়াল বিহেভ করছিলেন, কিন্তু যখন ক্যাডেট কলেজে আমরা যাব তখন আসলে তারা অত কর্ডিয়াল বিহেভ করবে না, এই কর্ডিয়ালিটিতে তাদের থাকবে না। ইয়েস স্যার, এটাই তোমাকে মিন করলো, আগেই বুঝিয়ে দিলেন। তুমি কি বললে? আমি বললাম ইয়েস স্যার, আই এম রেডি ফর দ্যাট। ও ফাইন, ভেরি গুড। নেক্সট অ্যারাউন্ড an hour and 10 minutes হয়ে গেল, ভাইবাটি কমপ্লিট হলো। তারা ভাইবাতে তুমি ঢুকেছিলে 6:50 দিকে। 6:50 হচ্ছে আমরা বিল্ডিং এ ঢুকেছিলাম, অ্যারাউন্ড 7:30 এর দিকে আমরা ভাইবা শুরু করেছি। ভাইবা শুরু, এরপর 1 ঘন্টা 10 মিনিটস, প্রায় 8:45 দিকে তোমাদের ভাইবা শেষ। ওকে ফাইন। তারপর আর কি কোনো প্রশ্ন করা হয়েছিল কিনা ভাইবা বোর্ডে? ভাইবা বোর্ডে প্রশ্ন করা হয়নি, কিন্তু মেডিকেলে প্রশ্ন করা হয়েছিল কিছু। আচ্ছা, এখন মেডিকেলের ব্যাপারটা হচ্ছে, তুমি মেডিকেলে কি কোনো তোমার ফাইন্ডিংস বা কোনো প্রবলেম তুমি দেখেছো কিনা, বা তারা ফেস করেছে কিনা? নো স্যার, কোনো প্রবলেমের কথা তোমাকে বলেন? তোমার চোখ প্লাস সবকিছু মিলিয়ে রিপোর্টটা কেমন ছিল? ভালো? জি স্যার, ভালোই ছিল। আচ্ছা, খুব ভালো। তো অনিদ্র তোমাকে মেডিকেল বোর্ডে কি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন জিজ্ঞেস করেছিল? জি স্যার, মেডিকেল বোর্ডেও কিছু শকিং কোশ্চেন জিজ্ঞেস করেছিল। আমি হচ্ছে প্রথমে ভেবেছিলাম মেডিকেল বোর্ডে হয়তো বা কোশ্চেন করবে না, বাট আর্মি অফিসারটা প্রথমেই আমার নাম জিজ্ঞেস করলেন, এবং at first they asked who is the father of mathematics, who is the father of physics, who is the father of chemistry, who is the father of medical science. সব পারিনি আসলে। ওই সময় আমার ওই থিংকিংটা কাজ করছিল না যে তারা কোশ্চেনটা করতে পারে। তুমি রেডি ছিল না যে এখানেও প্রশ্ন হবে? তুমি তো মনে করেছো শেষ, আমার প্রশ্নের উত্তর দেয়া শেষ, ভাইবা যেহেতু আমার শেষ, কিন্তু মেডিকেল বোর্ডে গিয়েও তোমাকে প্রশ্ন ফেস করতে হবে, এই ব্যাপারটা আসলে তুমি প্রস্তুত ছিল না। ওকে, তারপর তারপরে তারা মেডিকেলেও আবার গান গেতে বললেন, মেডিকেলেও গান গেলাম। কোন গানটি গেয়েছিলে? ওই লাল শাড়ি গানটি, কারণ তারা আগেই বলে দিয়েছিলেন যে দেশপ্রেমের গান গাওয়া চলবে না। দেশপ্রেমের গান সবাই তো শিখে যাচ্ছে। হ্যাঁ, তো তোমাকে এমন একটা গান চুজ করতে বলা হলো, সেটা যেন তুমি মুখস্থ করে গিয়েছে এরকম যেন না হয়। রাইট, গান শুনে কি বললো? গান শুনে বললো ভালোই হয়েছে। ভালোই হয়েছে। আচ্ছা, মেডিকেলের লাস্ট রিঅ্যাকশন কেমন ছিল? তোমাকে কি বলে তারা বিদায়? লাস্ট রিঅ্যাকশনটা আসলে অত ভালো ছিল না, কারণ পাশে একজন আর্মি অফিসার বসেছিলেন, তিনি আসলে ওই টাইপের না যে ম্যান্ডেটরি থাকবেই সবাই। তিনি এমনি দেখতে এসেছিলেন যে কেমন কি চলছে। তিনি আমাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি জুতার লেস বাঁধতে পারো? কিন্তু আনফরচুনেটলি আমি জুতার লেসটা বাঁধতে পারি না। তখন আমাকে যে আর্মি অফিসারটা ছিলেন তিনি আমাকে একটা টাস্ক দিলেন। তিনি বললেন, within 10 minutes you have to learn how to tie shoelaces with another candidate, with the help of another candidate. Okay, আমি হচ্ছে বললাম, okay sir, may I go now to complete the task? আমি হচ্ছে মেডিকেল বোর্ডটার বাইরে গেলাম। একজন খুবই কর্ডিয়াল ক্যান্ডিডেটের কাছ থেকে আমি শিখলাম যে কিভাবে শুলেসটা বাঁধতে হয়। আমি তারপরে আবার ওই যে মেডিকেল বোর্ডটার ওখানে গেলাম, বললাম যে স্যার আই হ্যাভ কমপ্লিটেড দ্যাট টাস্ক। দেন সে বলল ওকে, ইউ মে গো নাও। ভেরি গুড। এইভাবেই আমার মেডিকেল সম্পূর্ণ হলো। তো তোমার ভাইবা দেওয়ার পর আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল?
ভাইবা দেওয়ার পরে আমার খুবই ভালো লাগছিল, কারণ আমি সন্তুষ্ট ছিলাম আমি যা পেরেছি এসব। ওকে, তোমার জন্য অনেক শুভকামনা। তুমি মির্জাপুরে পড়তে চাও, তাই তো? মির্জাপুর ক্যাডেট কলেজ। ইয়েস স্যার। এবং তোমার স্বপ্ন বাংলাদেশ আর্মিতে জয়েন করা। ইয়েস তো স্যার। তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আমরা চাই যে তুমি বাংলাদেশ আর্মিতে জয়েন করো এবং বাংলাদেশের জেনারেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করো। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। প্রিয় দর্শক, আমরা অনিদ্র হাওলাদারের ভাইবার অভিজ্ঞতা নিয়ে কথা শুনলাম। সবাই অনিদ্রর জন্য দোয়া করবেন। অনিদ্রর যে স্বপ্ন, অনিদ্র যেন সেই স্বপ্নটা পূরণ করতে পারে। আবারও দেখা হবে, নতুন কোনো ক্যান্ডিডেটকে নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।